প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সারাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের তোমার হচ্ছে 6 নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান নিয়ে। তো দেখো, এখানে প্রথমেই আমাদের বলেছে যে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে এই রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে। তাহলে যখনই আমরা এই অধ্যায় কোণ রিলেটেড কোনো কিছু দেখবো, আমাদের প্রশ্নের মধ্যে কোণ রিলেটেড যদি কিছু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি ধরে নিব যে এইটার উত্তর আমি অবশ্যই পাবো এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার ঢালে। কেন বললো ভাই এই কথাটা? এই কথাটা ভাই এই জন্য বললাম, এই দেখো এটার উত্তরটা আমরা পেয়ে যাব তোমার হচ্ছে ঢালের সংজ্ঞাটাতে। তো ঢালের সংজ্ঞা আমাদের বলে যে কোনো সরলরেখা, ধরো কোনো একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা ধরো, হ্যাঁ, এই কোনো সরলরেখাটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন কথা হচ্ছে ধনাত্মক দিক আবার কোনটা ভাইয়া? এই যে ধরো এটা যদি আমার একটা ঘড়ি হয়, তাহলে এই যে দেখো এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটাগুলো এই দিকে ঘুরে। আর তুমি যদি বিপরীত দিকে যাও তাহলে এটা হচ্ছে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। চলো, তাহলে তুমি যদি এই যে তুমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই যে ঘুরে, এই যে ধরো তুমি একটা কোণ পাইলা, ঠিক আছে, এইটাই হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ঠিক আছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর ঘড়ি কাঁটার দিকে হচ্ছে কি বলতো এক্স অক্ষের ঋণাত্মক দিকটা। এখন কেন ভাই এটা আবার হচ্ছে স্পেসিফিকভাবে কেন বলে দেওয়া লাগলো? কারণ হচ্ছে দেখো এই সরলরেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে এই দিকেও একটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এই যে এই দিক বরাবর। কিন্তু এইটাকে কিন্তু আমরা হচ্ছে এই যে আমার হচ্ছে এখানে যে কাঙ্ক্ষিত যে কোণটা আছে সেই কোণটাকে কিন্তু আমরা দাবি করতেছি না, আমরা দাবি করতেছি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণটা লাগবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে দেখো এখানে এই সরলরেখাটা একটা থিটা কোণ উৎপন্ন করছে, ধরে নিতেই পারি যে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হবে হচ্ছে ঢাল। আর বলতে চাই ট্যানজেন্ট আবার কি জিনিস? ট্যানজেন্ট হচ্ছে যে তোমার আমরা ত্রিকোণমিতিক অনুপাত করছি না, ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান এগুলো করছি, তাহলে ওই ট্যানই হচ্ছে কি বলতো এই যে ট্যানজেন্টের শর্ট ফর্মটা। ঠিক আছে, ওই যে আমাদের সবার একটা ভালো নাম তোমার হচ্ছে ডাকনাম থাকে না, তো ঠিক একই রকম ট্যানজেন্টের তোমার হচ্ছে ডাকনাম হচ্ছে ট্যান। তাহলে সেক্ষেত্রে এই যে সেই কোণটা যদি থেটা হয় তাহলে ট্যান থেটা হবে হচ্ছে আমার ঢাল, ট্যান থেটা হবে হচ্ছে ঢাল। এটা যদি থেটা কোণ না হয় যদি এ কোণ হইতো তাহলে ট্যান এ বলতাম। এই কোণের যদি মান দেওয়া থাকতো তোমার হচ্ছে 60 ডিগ্রি তাহলে বলতাম ট্যান 60 ডিগ্রি হচ্ছে আমাদের কোণ। ওকে, ট্যান 60 ডিগ্রি যে হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে আমাদের কোণ, আর ট্যান 60 ডিগ্রি হবে আমাদের ঢাল। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি বুঝতেই পারলাম যে আমার যেহেতু এখানে কোণ রিলেটেড কিছু একটা বলছে, তার মানে আমার অবশ্যই সরলরেখার ঢাল বের করা লাগবে। এখন সমীকরণ থেকে আমরা ঢালটা কিভাবে বের করব? তো সমীকরণ থেকে ঢালটা আমরা এভাবে বের করবো যে দেখো তোমার আমরা জানি একটা আদর্শ সরলরেখার সমীকরণ হয় y = mx + c, এটাই হচ্ছে আমার একটা আদর্শ সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তো আদর্শ সরলরেখার সমীকরণে এই যে আমাদের mটা দেখো x এর যে সহগ m, এটাই হচ্ছে কি বলতো ঢাল, এটাই হচ্ছে আমাদের ঢাল। আর এই যে আমাদের c, এই c হচ্ছে কি বলতো তোমার y অক্ষের ছেদক। ঠিক আছে, y অক্ষের ছেদক, এতটুকু আমরা জেনে নিলাম। এখন আমাদের দেখো যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে x - √3y + 5, x - √3y + 5 = 0, তাই তো? তাহলে সেক্ষেত্রে এখন বলো আমি যদি এটাকে আদর্শ সরলরেখার সমীকরণের মতন যদি সাজাইতে পারি, এখানে দেখো এটা এমটা ঢেকে গেছে, এই দেখো আদর্শ সরলরেখার সমীকরণ অনুসারে যদি আমি সাজাইতে পারি তাহলে x এর সহগটাই হয়ে যাবে কি আমার ঢাল। ঠিক আছে, এক্স এর সহগটা আমার ঢাল হয়ে যাবে। তাহলে আমার আদর্শ সরলরেখার সমীকরণ বলে ওয়াইটা থাকবে এক পাশে আর বাকিগুলো থাকবে আরেক পাশে। তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করি, দেখো এটা মাইনাস আছে তো এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে এটা হলো তোমার হচ্ছে x + 5 = কি √3y, √3y। তাহলে এখন দেখো তোমার হচ্ছে x + 5 = √3y, আর আমি যদি এটাকে এইভাবে লিখি যে না √3y = 5, ব্যাপারটা কিন্তু x + 5, ব্যাপারটা কিন্তু একই, ভিন্ন কিছু না কিন্তু, হ্যাঁ একদম একই, যে এলাও হে কদু। তাহলে সেক্ষেত্রে এইটা লেখা যাবে। এখন দেখো তোমার আদর্শ সরলরেখার সমীকরণ বলে যে y এর সাথে কিন্তু কোনো সহগ থাকা যাবে না, তাহলে এখানেও কিন্তু আমি y এর সাথে যে √3টাকে রাখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, √3টা এই পাশে চলে যাক, √3 এই পাশে চলে গেলে কি হবে বলতো y = x / √3 প্লাস তোমার হচ্ছে এখানে যেহেতু দুইটা পদ আছে এটা কিন্তু দেখতে হবে যে √3টা এখানে গুণাকার আছে, এখানে তো ভাগ হবে, তো পদ সংখ্যা কয়টা এখানে দুইটা, কিন্তু তাহলে দুইটার সাথে আলাদা আলাদা কিন্তু ভাগ হবে 5/√3। তাহলে এখানে y অক্ষের ছেদক হবে হচ্ছে আমার 5/√3, আর তোমার হচ্ছে এখানে x এর সহগটা কত হবে বলতো,
বলবো যে ভাইয়া গুণ আকারে যেটা থাকে সেটাই তো হচ্ছে সহগ হয়, কিন্তু এখানে √3 তো ভাগ আকারে আছে। আমিও মানি √3 ভাগ আকারে আছে, কিন্তু 1/√3 কিন্তু এখানে গুণ আকারে আছে। 1/√3 এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে ভাইয়া এটাকে একটা কাজ করেন, এইভাবে লেখেন। আমার হচ্ছে এগুলা বাদ দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে লেখেন, তাহলে আর একটু ভালো হবে। y = 1/√3 আর হচ্ছে ইন্টু এক্স আর হচ্ছে প্লাস 5/√3, 5/√3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আমার ঢালটা কত হবে বলতো, 1/√3, ঠিক আছে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ঢাল পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব, যে আমরা হচ্ছে উপরোক্ত সমীকরণ হতে আমরা ঢালটা হচ্ছে পেয়ে যাচ্ছি কত বলতো, m = 1/√3 এভাবে লিখে নিব। আর ওই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণটা আসলে তোমার হচ্ছে এই সরলরেখাটা উৎপন্ন করতেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, একদম tan θ = ঢাল, তাই তো। tan θ = আমরা হচ্ছে ঢাল বলতে পারবো, কারণ একটু আগে আমরা হচ্ছে এখানে দেখেই আসছি যে ভাইয়া একটু আগেই দেখালেন আপনি যে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল। তাহলে সেক্ষেত্রে tan θ = আমি যে এইখানকার ঢালও বলতে পারি। তাহলে এখন যে কাজটা আমি করতে পারবো সেটা হচ্ছে, ধরো tan θ = হবে হচ্ছে আমার tan θ = কি বলতো, এই যে 1/√3। এখন কথা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা হচ্ছে এই যে 1 বাই কত ডিগ্রি মান 1/√3 ভাই এত মনে থাকে না। তাহলে সেক্ষেত্রে কি করব, এই দেখো θ = এই যে থেটাকে রেখে যখন tan সাইড চেঞ্জ করে চলে যাবে, তখন এই পাশে আসলে কি হয়ে যাবে বলতো, tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, tan ইনভার্স। আর এখানে যে মানটা থাকবে সেই মানটাই লিখে দিব। এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে করে ফেললেই কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, ঠিক আছে। আমরা সরাসরি শিফট আমাদের একদম তোমার হচ্ছে ক্যালকুলেটরে একদম বাম পাশে যে অপশনটা আছে তোমার হচ্ছে শিফট দেওয়ার পরই আমরা হচ্ছে সরাসরি tan দিব। তাহলে দেখবো যে tan এর মাথার উপরে তোমার হচ্ছে এরকম tan ইনভার্স চলে আসছে, ঠিক আছে। ইনভার্স দেওয়ার পরে 1/√3 দিব, 1/√3 দিলেই দেখবা যে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর তুমি পেয়ে গেছো, যেটা আসবে কত বলো তো, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে 1/3 যদি তোমার হচ্ছে যাদের ইয়েতে ভগ্নাংশ দেওয়া যায় ক্যালকুলেটরে তাদের জন্য তো জাস্ট ভালো, বাট যারা দিতে পারো না তারা হচ্ছে কি করবো, জাস্ট 1/√3 দিয়ে দিবে, তাহলেও হবে। ভাগ চিহ্ন আমরা দিতে পারি সবাই, তাহলে 1/√3 দিলেও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে 30 ডিগ্রি, ওকে। দেখো tan 30 ডিগ্রি, তাহলে tan দুই পাশ থেকে বাদ হলে θ = 30 ডিগ্রি। আর না হয় হচ্ছে ভাইয়া যেটা বললো যে θ = tan যখন সাইড চেঞ্জ করবে তখন কি tan ইনভার্স 1/√3, ঠিক আছে। 1 ভাগ দিয়ে √3 দিয়ে দেবো, তাহলেও হবে, ঠিক আছে, সরাসরি। তাহলে দেখবে যে একদম সুন্দর তোমার হচ্ছে থিটার মান 30 ডিগ্রি তখন চলে আসবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি পরবর্তী অঙ্কটা কি বলছে। তো দেখো আমাদের 2 নম্বর অঙ্কটাতে যেটা বলছে যে তোমার হচ্ছে পি ও কিউ বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয় সংযোগ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই যে তোমার হচ্ছে আগেরটার মতোই। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করব, অবশ্যই ঢালটা বের করে নিব। কারণ ঢাল কেন বের করব, কারণ এই যে দেখো ঢাল বের করার মেন রিজন হচ্ছে, আমি এগুলো সব বাদ দিব, এগুলো আগের সমাধান। এই যে কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে কি ঢাল। তাহলে সেই জন্য আমরা সবসময় ঢালটা বের করার তোমার হচ্ছে চেষ্টা করবো যখনই আমাদের কোণ রিলেটেড কিছু একটা বলবে। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি যে আমার হচ্ছে ভাই আপনি তাহলে দুইটা বিন্দু যদি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে y2 - y1 / x2 - x1, ওকে। এই সূত্র প্রয়োগ করলে আপনি হচ্ছে ঢালটা মানে যে কোনো সরলরেখার জন্য আপনি কিন্তু ঢাল পেয়ে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমি এখানেও আমার হচ্ছে দেখো দুইটা বিন্দু জানা আছে, দেখো এটা হচ্ছে তোমার আচ্ছা x1 y1 হচ্ছে কি, আমরা জানি যে একটা বিন্দুর প্রথমটাই হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কি কোটি। তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2, ঠিক আছে। তাহলে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো বসাই, দেখো এখানে y2 - y1 / x2 - x1, উপরে হবে কোটিয়ের পার্থক্য, নিচে হবে ভুজের পার্থক্য। তাহলে কোটিয়ের পার্থক্য আর ভুজের পার্থক্য করলে দেখো ঢাল চলে আসছে 1, মাইনাস মাইনাস কাটাকাটি করলে কত আসতেছে, 1 আসতেছে। তাহলে এখন যদি তোমার হচ্ছে ঢালটা 1 আসে, তাহলে সেক্ষেত্রে ঢালের সংজ্ঞা হচ্ছে কি, যে কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক কোনটা, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যেই কোণটা পাওয়া, দেখো ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, ওকে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হচ্ছে ঢাল। ট্যানজেন্ট আবার কি জিনিস, যে তোমার ট্যান যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত শিখছি না, সেটার হচ্ছে কি বলতো শর্ট ফর্মটা, ঠিক আছে। যে ট্যানজেন্টের শর্ট ফর্ম হচ্ছে কি বলতো ট্যান, ওকে। তাহলে tan θ = আমি হচ্ছে ঢাল কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা বলে দিব যে তোমার হচ্ছে tan θ = আমি যে ঢালটা পেয়েছি সেই ঢালটা
আর আমি ধরেই নিচ্ছি যে সেটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু ঢাল, তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে আমি কি করবো সুন্দর মতন থিটা ইজ ইকুয়ালস টু, এই যে দেখো এই যে তোমার হচ্ছে থিটাকে রেখে যখন tan সাইড চেঞ্জ করবে তখন এই পাশে এসে কি হয়ে যাবে, tan ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, tan ইনভার্স হয়ে যাবে। আর হচ্ছে এখানে যেই মানটা থাকবে সেই মানটা আমি সরাসরি লিখে দিব। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে এইটা তোমার হচ্ছে ক্যালকুলেটারেই করবো অবশ্যই। এখান থেকে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো যে ক্যালকুলেটারে সরাসরি শিফট, এই যে আমাদের হচ্ছে এই অপশনটা আছে শিফট, যার কাছে যেই ক্যালকুলেটার থাকুক না কেন এই যে দেখো শিফট 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 দেওয়ার পরে সরাসরি হচ্ছে আমরা দেখো tan, এই যে আমাদের এই যে এই লাইনটাতে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে কত নম্বর লাইন, 1 2 3 4, 4 নম্বরে দেখবো হচ্ছে এখানে tan আছে, ঠিক আছে, এই tanটা প্রেস করে দিলে দেখো tan ইনভার্স চলে আসবে। জাস্ট আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে দিব, 1 দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। কত আসছে বলো তো, 45 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু তোমার হচ্ছে থিটার মান কত হবে, থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, আমাদের 3 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে দেখাও যে তোমার হচ্ছে এই কিউ বিন্দু এবং এস বিন্দু, তার মানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে একটি স্থূল কোণ উৎপন্ন করে। তাহলে একটু আগেই আমরা জানতে পারলাম যে তোমার হচ্ছে যেখানে আসে কোণ সেখানে আসবে কি বলতো, সরলরেখার ঢাল। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলতো যে কিউ এবং এস বিন্দু যেই তোমার হচ্ছে দিয়ে আমার ঢালটা কিন্তু বের করতে হবে। তো আমরা জানি যে তোমার দুইটা বিন্দু যদি আমি সরলরেখা জানি তাহলে সেক্ষেত্রে সেই বিন্দু দিয়ে ঢাল বের করার সূত্রটা হচ্ছে কি, y2 মাইনাস y1, তার মানে উপরে হবে কি বলতো কোটিয়ের পার্থক্য, আর নিচে হবে কি বলতো x2 মাইনাস x1 মানে ভুজের পার্থক্য। এখন একটা বিন্দুর এই যে দেখো প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে কি ভুজ, আর পরে যে মানটা থাকে সেটা হচ্ছে কি কোটি। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো প্রথমে হবে কি কোটিয়ের পার্থক্য, তার মানে কি -7 -6, পার্থক্য কি বিয়োগ করি তো পাই, তাই না, -7 -6, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলতো নিচে হবে কি ভুজের পার্থক্য। এখন ভুজের পার্থক্য কিভাবে বের করি, 3 -6 হবে, সূত্রের মাইনাস তো হবেই, আবার স্থানাঙ্কের মাইনাস কিন্তু আলাদাভাবে বসবেই। তাহলে দুইটা মাইনাস তো আর পাশাপাশি বসে না, তাই তো, দুইটা মাইনাস তো আমরা পাশাপাশি লিখতে পারি না, মাইনাসে মাইনাসে কি করতে হবে বলতো, প্লাস করে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখো যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে কি একটা ঋণাত্মক মান, ঢাল আসলো আমার একটা ঋণাত্মক ঢাল আসলো। তাহলে আমরা তো জানি যে এক্স অক্ষের কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টটি কি হচ্ছে বলতো, ঢাল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ঢাল বলা যাবে। তাহলে এখন আমি দেখো অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি যে ঢাল যদি তোমার ধনাত্মক হয়, ঢাল ধনাত্মক হলে তোমার হচ্ছে এটা এক্স অক্ষের, এই দেখো এক্স অক্ষের তোমার ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। ঢাল ধনাত্মক হলে সূক্ষ্ম কোণ, আর ঢাল ঋণাত্মক হলে তোমার স্থূল কোণ উৎপন্ন করবে, স্থূল কোণ, ঠিক আছে, স্থূল কোণ। এই যে দেখো, ঠিক আছে। এখন এই ব্যাপারটা যে ভাই একটু যদি আপনি আর একটু প্রমাণ দিয়ে দেখাইতেন তাহলে ব্যাপারটা আরেকটু আমাদের জন্য ক্লিয়ার হইতো। তাহলে একটু প্রমাণ দেখি। ধরো আমরা একটা সূক্ষ্ম কোণ আগে একটু দেখি। সূক্ষ্ম কোণটা হচ্ছে কত, 0 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এমন কোণকে কি বলে, সূক্ষ্ম কোণ। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যদি ঢাল হয় তাহলে সেক্ষেত্রে ট্যান, আমি একটা কাজ করি একদম খুব কাছাকাছি একটা মান বসাই, 90 ডিগ্রি 89 ডিগ্রি বসাই। আমার মনে হচ্ছে এটার জন্য মনে হয় আমি যেই মানটা পাবো সেটা একটা ঋণাত্মক মান আসতে পারে। দেখি তো একটা ঋণাত্মক মান আসে কিনা, সর্বোচ্চ তো এটাই আসতে পারে, তাই তো। তাহলে আমরা হচ্ছে ট্যান লেখার পরে সরাসরি 89 দিব। তাহলে দেখো আমাদের হচ্ছে মান চলে আসছে 57.28, 57.28। তাহলে এটা কিন্তু একটা ধনাত্মক মান। তাহলে এত বড় মান বসানোর পরও আমি কোনো ঋণাত্মক মান কিন্তু পেলাম না এখানে, ঠিক আছে। আমি কিন্তু একটা দেখো ঢালের মানটা কি আসছে, এটা ধনাত্মক ঢাল আসছে। কিন্তু এখন আমরা দেখি এটা ঋণাত্মক, এই যে আমরা যেটা বললাম যে আপনার হচ্ছে ভাই আপনি এখানে বললেন যে আপনার হচ্ছে ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেটা স্থূল কোণ উৎপন্ন করবে। তাহলে সেক্ষেত্রে স্থূল কোণ হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। তাহলে 90, এই যে 89 পর্যন্ত আমি দেখলাম মানটা পজিটিভ আসছে, তাহলে 91এও মনে হয় পজিটিভ আসবে। হ্যাঁ, 91এও মনে হয় পজিটিভ আসবে। দেখি তো 91এও দেখি কি আসে, ট্যান, ভাইয়া বললেন আপনি হচ্ছে যে স্থূল কোণ হলে ঋণাত্মক আসবে। তাহলে আমার মনে হচ্ছে যে 91-এ মনে হয় ঋণাত্মক না আসার কথা। দেখি তো, আমি দেখি ট্যান 91, ট্যান দেওয়ার পরে সরাসরি 91 দিয়ে দিব। দেখো ট্যান 91, দেখো তোমাদের সামনেই কিন্তু মানটা চলে আসছে আর একটা ঋণাত্মক মান আসছে। ঋণাত্মক মান কত, এই যে -57.28। দেখতে পাচ্ছ যে যখনই আমি হচ্ছে একটু 90 ডিগ্রি থেকে বড় চলে গেছি, ঠিক আছে, স্থূল কোণে চলে গেছি, তখনই কিন্তু আমার দেখো ঢালটা কিন্তু ঋণাত্মক চলে আসছে। তো সেই জন্য আমরা হচ্ছে বলতে পারি ঢাল ধনাত্মক হলে তোমার সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, আর ঢাল ঋণাত্মক হলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে। দেখো এই যে এতটুকু কথা যদি আমি লিখে দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে।
তো দেখো বন্ধুরা, আমাদের 4 নম্বর কোশ্চেনে যেটা বলেছে যে তোমার হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে এই রেখাটি 4,5 বিন্দুগামী। আগে এতটুকু বুঝে নিই কোশ্চেন, আগে এতটুকু প্রশ্ন যদি আমার কোশ্চেন যদি পুরোপুরি পড়তে যাই তাহলে ব্যাপারটা অনেক সময় আমাদের কাছে জটিল হয়ে যাবে। তাহলে আমরা যদি কোশ্চেনটা ভেঙে ভেঙে পড়া শিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তোমার হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে কি সহজ হতে থাকবে, যে একটা ধাপে ধাপে হচ্ছে সমাধান করি। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথম ধাপে আমাদের কি বলছে, এত বিন্দুগামী হলে, তাহলে এত বিন্দুগামী যদি হয় তাহলে আমি কি বুঝলাম, আমরা জানি যে একটা সরলরেখার সমীকরণে এই যে চলক এক্স আর ওয়াই যে থাকে, সবসময় চলক আকারে থাকে না, এই যে তোমার হচ্ছে এক্স মানে কি বলতো, এই এক্সটা মানে হচ্ছে এক্স অক্ষ, আর এই ওয়াই মানে হচ্ছে কি বলতো ওয়াই অক্ষের, ঠিক আছে। তাহলে এক্স মানে কি হলো এক্স অক্ষ, আর ওয়াই মানে ওয়াই অক্ষ। আর যখন এই সরলরেখাটি এই 4,5 বিন্দু দিয়ে যাবে, দেখো 4,5 বিন্দু দিয়ে যাবে, তখন ওর এক্স অক্ষের মান কত হয়ে যাবে 4, আর ওয়াই অক্ষের মান কত হয়ে যাবে বলতো 5। এক্স অক্ষের মান হবে 4 আর ওয়াই অক্ষের মান 5 হয়ে যাবে, কারণ আমরা জানি যে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে বিন্দুর কোটিটা। তাহলে ঠিক এই মানটা যদি আমি হচ্ছে এখানে বসাই দিই, দেখো এত বিন্দুগামী হলে এক্স অক্ষের মান হবে 4, এই যে তোমার কে এর সাথে 4 গুণ হবে, আর ওয়াই অক্ষের মান এই যে তোমার হচ্ছে ওয়াই অক্ষ, দেখতে পাচ্ছ ওয়াই অক্ষের মান কত হবে বলো তো 5 হবে, ওয়াই অক্ষের মান হবে 5। তাহলে তুমি সেই 5টা বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে তুমি দেখো এখান থেকে কে এর মানটা ছোট্ট একটা ক্যালকুলেশন করলে তুমি কে এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে কে এর মান পাওয়ার কারণটা কি, যে আমার একটা অ্যাকুরেট সমীকরণ দেখো কিন্তু চলে আসছে। এতটুকু দেখলে আমার বুঝতেই হবে যে আমার কিন্তু একটা অ্যাকুরেট সমীকরণ লাগবে যেখানে আমার কে এর মানটা দরকার। তাহলে কে এর মান বসানোর পরে দেখো আমার কিন্তু একদম সুন্দর একটা সরলরেখার সমীকরণ চলে আসছে। এখন আমার কাজ কি, এখন পরবর্তীতে আমার কি বলছে যে উক্ত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ উৎপন্ন করে, সেটা দেখো। একটু আগে আমরা দেখে আসলাম যে যদি আমাদের কোণের মান না, যদি আমাদের ঢালটা যদি আসে হচ্ছে আমাদের ধনাত্মক, তাহলে কি কোণ উৎপন্ন করবে সূক্ষ্মকোণ। আর ঢালটা যদি আমরা দেখি যে ঋণাত্মক আসে, তাহলে সেক্ষেত্রে এটা স্থূলকোণ উৎপন্ন করবে। তাহলে যে আমরা এখানে দেখতে হবে যে আমার এখানে ঢালটা আসলে কি আসে। তো দেখো আমরা জানি যে তোমার হচ্ছে এই যে আমার সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, তাহলে এটার আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। আমরা জানি একটা আদর্শ সরলরেখার সমীকরণ তোমার y = mx + c, যেখানে তোমার হচ্ছে এই যে mটা হবে কি বলতো তোমার এই সরলরেখার ঢাল, ঠিক আছে। এক্স এর সহগ মানে এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই হবে কি বলতো সরলরেখার ঢাল। তাহলে এখন দেখো ব্যাপারটা, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার হচ্ছে এখানে আদর্শ সরলরেখার সমীকরণ বলতেছে ওয়াইটাকে আলাদা রাখতে। তাহলে সেক্ষেত্রে আমি ওয়াইটাকে এক পাশে রাখলাম আর 2xটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো বলতো -2x। দেখো +2x এই পাশে গিয়ে -2x হলো, আর +23 তো থাকলোই। এরপরে দেখো আমার কিন্তু এখানে কোনো সহগ কিন্তু ওয়াইয়ের সাথে নাই, আদর্শ সরলরেখার সমীকরণে ওয়াইয়ের সাথে কোনো সহগ নাই। তাহলে এখানেও তোমার এই যে 3টা কিন্তু রাখা যাবে না, তাহলে এই 3টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। আর আছে এখানে কয়টা পদ, এখানে মোট ভাইয়া 2টা পদ আছে, তাহলে 2টা পদের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হবে। দেখো 2টা পদের সাথে আলাদা আলাদা ভাগ হয়েছে। তাহলে এখন দেখো এক্স এর সহগ কত -2/3। তাহলে যেহেতু আমাদের হচ্ছে এখানে ঢালটা আসলো হচ্ছে তোমার ঋণাত্মক, তাহলে সেহেতু এটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ উৎপন্ন করবে। সেটা কেন, এই যে দেখো যে কোনো স্থূলকোণের জন্য 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট যে কোনো মানের জন্য আমরা হচ্ছে দেখবো ট্যান এর মানটা কি আসতেছে বলতো, ট্যান থিটার মানটা আসবে কিন্তু মাইনাস। সবসময় দেখবে যে ঋণাত্মক মানই তুমি পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু আমরা 3 নম্বরেও দেখেছিলাম, এখন 4 নম্বরেও দেখলাম। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।